আশি আহিলের ব্যাতুর কণ্ঠ শুনে চকিতে দৃষ্টিতে তাকালো, কিন্তু আহিলের দিকে তাকিয়ে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত যা শার্টের আড়ালে লুকিয়েছিল। আর সে ছুটে গিয়ে আহিলের সামনে দাঁড়ালো, তারপর চিন্তিত হয়ে বলতে লাগলো, আপনার কি হয়েছে আহিল? শরীরে এত ক্ষত কেন? আর আপনি ডক্টরের কাছে যাননি কেন? আমাদের কাউকে তো ফোন করে অন্তত বলতে পারতেন। আপনি এমন কেন? আপনি খুব খারাপ আহিল। এত কষ্ট বয়ে বেড়ানোর কোনো মানে হয়? কথাগুলো বলার সময় তার চোখের পানি টলমল করছিল, যেন সে এখনই কেঁদে দিবে এমন অবস্থা। আহিল আরশির কথা শুনে আরশির চোখ দিকে তাকালো, দুজনের চোখাচোখি হলো। আমি ঠিক আছি, এত ব্যস্ত হওয়ার দরকার নেই, তুমি চিন্তা করো না। আরশি তার কথায় কান দিল না, মা মা বলে ডাকতে লাগলো। আহিল তাড়াহুড়ো করে আরশির মুখ চেপে ধরলো। আরশি করছে। আরে আরে, কি করছো? মা অসুস্থ, মাকে টেনশনে ফেলার দরকার নেই। প্লিজ, পারলে তুমি আমাকে হেল্প করো, আমার ক্ষততে একটু মলম লাগিয়ে দাও, তাতেই হবে। হে বলে আরশিকে ছেড়ে দিল। আরশির তো দম বেরিয়ে যাওয়ার উপক্রম। আরশি হাঁপাতে লাগলো। আরে তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি আমি। আপনি এখন একটু বসুন তো, আমি আসছি। তারপর আপনার থেকে সবটা শুনবো। এই বলে আরশি চলে গেল। আহিলকে কোনো কথা বলার সুযোগও দিল না। আরশি গিয়ে আহিলের জন্য প্লেটে ভাত বাড়তে লাগলো। আসিয়া বেগম তাকে দেখে এগিয়ে গেলেন। বৌমা, আহিলের কি অবস্থা? জিজ্ঞেস করলাম, তেমন কিছুই বলল না। তোমাকে কিছু বলেছে? ওর কি হয়েছে বলো তো। আরশি তার শাশুড়ির চিন্তিত মুখ দেখল। ভদ্র মহিলার জন্য তার খুব খারাপ লাগে। কেন যেন তাকে আর নতুন করে চিন্তায় ফেলতে ইচ্ছে করলো না, তাই হিসেবে বলল, মা, আপনি চিন্তা করবেন না, তেমন কিছুই হয়নি। আমি খাবার খাইয়ে মলম লাগিয়ে দিব। আর সকালে না হয় একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাব। আপনি প্লিজ গিয়ে শুয়ে পড়ুন। রাত তো কম হলো না। বেশি রাত জাগা আপনার জন্য ঠিক না মা। ঠিক আছে বৌমা, তুমি আহিলের খেয়াল রেখো। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ডেকো। কি যে করে না ছেলেটা। দীর্ঘশ্বাস ফেলে আসিয়া বেগম চলে গেলেন। আখি তখনও দাঁড়িয়ে আছে চুপচাপ। আরশি এবার আখির দিকে তাকিয়ে বলল, আখি, তুমিও গিয়ে শুয়ে পড়ো। কালকে তো তোমার ক্লাস আছে, তাই না? তুমি প্লিজ যাও। আখি চলে গেল। আর সেই প্লেটে ভাত আর সাথে এক পিস মাছ আর করলা নিয়ে নিল। তারপর রওনা দিল আহিলের কাছে। আর সে গিয়ে দেখল আহিল মাথায় হাত দিয়ে চোখ বুজে শুয়ে আছে। আর সে গিয়ে তার পাশে বসলো। তারপর আহিলকে ছোট করে ডাক দিল। এই যে শুনছেন, উঠুন। আহিল তো শুনে উঠে বসলো। তারপর আরশির হাতে প্লেটে ভাত দেখে বলল, এসব কেন নিয়ে এসেছো? আমার খেতে নেই, আমি খাবো না, তুমি নিয়ে যাও। এসব বলে তো হবে না। খিদে নেই মানে কি? আমি জানি না বুঝি? সারা দিন যে পেটে কিছু পড়েনি তা আপনার এই সুন্দর চেহারা দেখে বোঝা যাচ্ছে। হুম। ও, ভালোই দেখছি আমার চেহারা পড়তে শিখে গেছো। প্লিজ, তুমি এসব নিয়ে যাও, আমার ভালো লাগছে না, ঘুমাবো। আরশি এবার মন খারাপ করে বলল, আমি এত কষ্ট করে নিয়ে এসেছি আর আপনি খাবেন না? আমি কিন্তু মাকে ডাকবো বলে দিলাম। এই এই, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আরশি আহিলের কথায় উত্তর না দিয়ে মামা বলে চেঁচাতে লাগলো। আরে আরে, কি করছো? থামো, আমি খাচ্ছি, মাকে ডাকতে হবে না। এই বলে আরশি গেলে প্লেট নিয়ে হাত ধুয়ে খাওয়া শুরু করলো। আরশির মুখে হাসি ফুটলো তা দেখে। তারপর এক দৃষ্টিতে আহিলের দিকে তাকিয়ে রইল। আহিলের খাওয়ার মাঝে আরশির দিকে চোখ পড়ল এবং দেখলো আরশি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহিল তা দেখে বলল, এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাবে। আরশি আহিলের কথা শুনে থতমত খেল। তারপর অন্যদিকে তাকালো। আহিল তা দেখে মুচকি হাসলো, যা আরশির নজরে পড়ল না। রাত প্রায় 12টা। বাহিরের ভুতুম পেঁচা আরও অনেক পশু পাখি ডাকছে। আজকে আকাশে চাঁদ নেই। অন্ধকার রাত একা থাকলে হয়তো আরশির ভয়ে যান পেরিয়ে যাওয়ার মতন অবস্থা হতো, কিন্তু তার পাশে আহিল থাকায় ভয় করছে না। গ্রামে এসে
আরশিকে কম সমস্যায় পড়তে হয়নি। গ্রামের লোডশেডিং, তার উপর টিউবওয়েলের গোসল করা, সবার সাথে তাল মিলিয়ে চলা। প্রথম কয়েকদিন তার অনেক কষ্ট হয়েছে, এখন অবশ্য আগের মতন কষ্ট হয় না, অভ্যাস হয়ে যাচ্ছে। আহিলের খাওয়া শেষ আর সে সেগুলো গুছিয়ে রেখে আসলো, সাথে করে ঘরে থাকা ব্যথার মলম নিয়ে আসলো। আহিল বসেছিল, আরশিকে দেখে বলল, রাত তো কম হলো না, এবার ঘুমিয়ে পড়ো, তা না হলে শরীর খারাপ করবে। আরশি আহিলের কথায় কোনো উত্তর দিল না, সোজা আহিলের পাশে গিয়ে বসলো। তারপর হাতে থাকা মলমটা এগিয়ে দিল আর বলল, শরীরে এত ক্ষত আর আপনি ডক্টরের কাছে যাননি কেন? উপরে উপরে শুধু ব্যান্ডেজ করে নিয়ে এসেছেন, তাও তো অনেক জায়গায় করেননি। ব্যান্ডেজ করিয়েছেন কোথা থেকে? ওই একটা ফার্মেসি থেকে। আর তেমন সমস্যা হয়নি যে ডাক্তারের কাছে গিয়ে কতগুলো টাকা নষ্ট করব, এমনি এমনি ঠিক হয়ে যাবে। কী সব যাতা বলছেন? মানুষ এতটা কেয়ারলেস হয়, আপনাকে না দেখলে তো জানতেই পারতাম না। কালকে সকালে ডক্টরের কাছে যাবেন, এখন এই মলমটা লাগিয়ে নিন আপাতত। খুব অধিকারে ফলাচ্ছ দেখছি আজকাল, তোমার কথা আমি শুনবো কেন? চোখ ছোট ছোট করে প্রশ্ন করে আহিল। আরশি তা শুনে হঠাৎ অবাক করা কাণ্ড করে ফেলল। আহিলের ঠোঁটে নিজের আঙুল দিয়ে চুপ করিয়ে বলল, একদম চুপ করুন, বেশি কথা না বলে তাড়াতাড়ি মলমটা লাগিয়ে নিন তো। আহিল তো জমে গেল, আর শরীরে অদ্ভুত শিহরণ হচ্ছে, সাথে অবাক ও আরশির হেমন কাণ্ডে। সে একবার আরশির হাতের দিকে তাকাচ্ছে, তো একবার মুখের দিকে, যেন বোঝাবার চেষ্টা করছে আরশির আজকে হঠাৎ হইলটা কি। তো আহিলের এমন তাকানো দেখে নিজের হাত সরিয়ে নিল আর নিজের বোকামোর জন্য লজ্জায় মুখ লুকাতে ব্যস্ত। আহিল আর হার্ষিকে লজ্জা ফেলতে চাইল না, কথা ঘুরানোর জন্য বলল, এখন শুয়ে পড়ো। এই বলে মলম লাগাতে লাগলো, কিন্তু অনেক জায়গায় হাত পৌঁছাচ্ছে না, যার কারণে বিরক্তও হচ্ছে। আরশি আহিলের সমস্যাটা বুঝলো, তার মনে হলো আহিলকে তার সাহায্য করা উচিত, কিন্তু কেমন অস্বস্তিতে লাগছে। আহিল মলম লাগাচ্ছে আর ব্যথায় কেঁকিয়ে উঠছে। আরশির খুব খারাপ লাগলো, তাই সে বলল, দিন আমি লাগিয়ে দিচ্ছি। এই বলে আহিলের থেকে মলমটা টেনে নিয়ে আসলো। তারপর লজ্জা অস্বস্তি ভুলে মলম লাগাতে লাগলো। আহিল ব্যথায় চিৎকার করে উঠছে, চোখ থেকে না চাইতেও টপ টপ করে পানি পড়ছে। তা দেখে আরশির চোখ থেকেও পানি পড়ছে। হঠাৎ আহিলের কথা শুনে আরশির হাত থেমে গেল। মায়া লাগছে তাই না? কিন্তু কেন? আমি তো এখন এক মুঠো চড়িও দিতে পারিনি। আরশি আহিলের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। তার কি বলা উচিত এই মুহূর্তে জানা নেই। আহিল আবার বলে উঠল, মায়া বাড়িও না, পরে কিন্তু না পারবে ছেড়ে যেতে আর না পারবে থেকে যেতে। এই বলে শুয়ে পড়ল। আরশি বসে আছে, তার মাথায় আহিলের কথাগুলো বাজতে লাগলো। আহিল চায় না আরশির মায়ায় পড়তে, হয়তো আরশি এখন আবেগে এখানে আছে, কিন্তু সে তো জানে এই আবেগ একদিন কেটেই যাবে। কারণ অভাব দেখলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। হাসি আর তার সম্পর্কটা কেমন যেন বামনার চাঁদের সম্পর্কের মতন লাগে। আহিল দীর্ঘশ্বাস ফেলল, তার মাথায় ঘুরছে হাজারো দুশ্চিন্তা। সে আজ টাকার অভাবে নিজের চিকিৎসা পর্যন্ত করতে পারেনি, ব্যর্থতায় তাকে চতুর্দিকে গ্রাস করে রেখেছে। তার মনে সব সময় প্রশ্ন জাগে, সে আসলে আরশির যোগ্য না। তার মনে পড়ে গেল তার সাথে ঘটে যাওয়া সন্ধ্যাবেলার ঘটনা। আহিল বাড়িতে আসার সময় রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিল। মূলত ওই পথ ধরেই গাড়িতে চড়ে বাস স্ট্যান্ড যেতে হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও গাড়ি আসার নাম নেই। আহিল এবার বিরক্ত হয়ে বারবার হাতে থাকা ঘড়িটা দেখছিল। হঠাৎ তার চোখ পড়ে একটু দূরে একটা মেয়ের দিকে, যাকে কিছু ছেলেরা মিলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জায়গাটা সুনসান, লোকজন নেই বললেই চলে। মেয়েটা আপ্রাণ চেষ্টা করছে ওখান থেকে পালানোর জন্য, কিন্তু একটা মেয়ে এতগুলো ছেলের সাথে পেরে উঠছে না। মেয়েটা চিৎকার করতেও পারছে না ভয়ে,
আতঙ্কে তার উপর রাস্তায় মানুষজন নেই। রাস্তায় হালকা ডিম লাইটের আলোয় তা স্পষ্ট দেখা যাচ্ছে। আহিল এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে সেখানে গেল। মেয়েটা তাকে দেখে একটু ভরসা আর সাহস পেল। তারপর চিৎকার দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে। এই বলে মেয়েটা কান্নায় ভেঙে পড়ল। আহিলের মেয়েটার উপর মায়া হলো। ছেলেগুলো আহিলকে দেখে থেমে গেল। মেয়েটা সেই সুযোগে আহিলের পিছনে চলে গেল এবং আশেপাশে কেউ আছে কি না খুঁজতে লাগলো। ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, আরে ও পালাচ্ছে, ধর ওকে। ছেলেগুলো মেয়েটাকে ধরতে যেতে নিল। আহিল তা দেখে ছেলেগুলোর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, কি সমস্যা? আপনার মেয়েটার সাথে এভাবে রাস্তা অসভ্যতাম করছেন কেন? তা শুনে সেখানে থাকা ছেলেগুলোর মধ্যে একটা কালো করে দেখতে ছেলে বলে উঠল, সেই কৈফিয়ত কি আমি তোকে দিব? সর এখান থেকে, তা না হলে ভালো হবে না বলে দিলাম। এই বলে আহিলের শার্টের কলার ধরল। তা দেখে আহিলের মাথায় রাগ চেপে গেল। সে সহজে রাগে না, কিন্তু রাগলে তা সামলানোর কঠিন হয়ে পড়ে। সে জানে যে একা সে ছেলেগুলোর সাথে পারবে না, কিন্তু তার শার্টের কলার ধরায় রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তারপর রেগে ছেলেটার নাক বরাবর ঘুষি দিল। ছেলেটা ছিটকে গেল ঘুষি খেয়ে। নাক থেকে তার রক্ত বের হচ্ছে। আহিল রেগে তখন ফুঁসছে। অন্য ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে। মুহূর্তে ওখানের পরিবেশ ভারী হয়ে উঠল। ঘুষি খাওয়া ছেলেটা নিজের নাকে তরল জাতীয় কিছু অনুভব করে সেখানে হাত দিল এবং হাতে রক্ত দেখে ছেলেটা একটা বিশ্রী গালি দিয়ে আহিলের উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তেই ওখানে সংঘর্ষ শুরু হয়ে গেল। ওখানে থাকা বাকি ছেলেগুলোও আহিলের পাকড়াও করে ধরল। আহিল যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে বাঁচানোর, কিন্তু একা এতজনের সাথে লড়া সম্ভব না। সে কোনো সুপারম্যান না, সে একজন সাধারণ মানুষ। ছেলেগুলো ইচ্ছে মতন আহিলকে মারতে লাগলো। আহিলও মেরেছে যদিও, কিন্তু বেশি ব্যথা সেই পেয়েছে। তার শ্বাসরোধ হয়ে আসছে, শক্তিতে আর কুলাচ্ছে না। এরই মধ্যে মেয়েটা চিৎকার দিতে দিতে ছুটে আসলো, তার সাথে কিছু মানুষও। মেয়েটা হাঁপাচ্ছে, চেহারায় তার ভয়ের ছাপ। সে অকৃতজ্ঞের মতন পালিয়ে যেতে পারেনি। আজ তার জীবন মরণের প্রশ্ন ছিল। তার জীবন সম্মান যা বাঁচিয়েছে, তাকে একা ফেলে সে কীভাবে যেত? ছেলেগুলো থেমে গেল ছুটে আসতে থাকা লোকগুলোকে দেখে। তারা ভয়ে পেয়ে গেল। তাকে থেকে বেশি মানুষ, তার উপর পুলিশের ভয় তো আছে। তখন ওই রাস্তা দিয়ে একটা বাইক আসতেছিল। ওখানে থাকা একটা ছেলের মধ্যে একজন আহিলকে ধাক্কা দিল। আহিল তাল সামলাতে পারলো না, ফলে গিয়ে বাইকের সামনে পড়লো। বাইকে থাকা ছেলেটাও হঠাৎ সামনে কেউ আসায় ব্রেক ধরে রাখতে না পেরে পড়ে গেল। আহিল আর ছেলেটা দুজনেই খুবই ব্যথা পেয়েছে। আহিলের শরীরে অনেক ক্ষতের সৃষ্টি হলো। শরীরের বিভিন্ন অংশে থেকে রক্ত বের হচ্ছে। আহিল ব্যথায় কেঁকিয়ে উঠল। শরীরে বিন্দুমাত্র শক্তি তার নেই। ওখানে হইচই শুরু হলো। ছেলেগুলো পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ওখানে থাকা লোকগুলো তাদের ধরে ফেললো এবং ইচ্ছে মতন মারতে লাগলো। কয়েকজন গিয়ে আহিল আর বাইকের ছেলেটাকে ধরে দাঁড় করালো। মেয়েটা আহিলের সামনে ছুটে গেল। ভয়ে তার মুখ চুপসে আছে। মেয়েটা আহিলকে বলল, ভাই আপনি ঠিক আছেন তো? চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আপনাকে ধন্যবাদ ঠিক সময় আমাকে সাহায্য করার জন্য। তা না হলে আমি হয়তো নিজেকে এই জানোয়ারগুলো থেকে রক্ষা করতে পারতাম না, যার ফলস্বরূপ আমাকে নিজের জীবন দিয়ে দিতে হতো। কথাগুলো বলে মেয়েটা কান্নায় ভেঙে পড়ল। আহিলের কথা বলতে যদিও কষ্ট হচ্ছে, তা মেয়েটাকে শান্ত করানোর জন্য বলল, তুমি কেতো না বোন, আমার ঘরেও একটা বোন আছে। তুমি আমার বোনের মতো। তোমাকে একে ফেলে কি করে চলে যেতাম? আর আমার জায়গা অন্য কেউ হলেও এগিয়ে আসতে তোমাকে বাঁচানোর জন্য। কিন্তু এটা বলো যে তুমি এই সন্ধ্যাবেলা একে একে কোথায় যাচ্ছিলে? আর ওই ছেলেগুলোকে তুমি চেনো? মেয়েটা চোখ মুছে বলতে লাগলো,
আসলে ভাইয়া আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। এই রাস্তা দিয়েই আমাকে কলেজে যেতে হয়। প্রতিদিন ছেলেগুলো আমাকে বিরক্ত করে যাওয়া আসার সময় আমি আর না পেরে বাবা মা আর স্যারদেরকে বলি এবং তারা ছেলেগুলোকে শাসায়। তারপর কিছুদিন ছেলেগুলোকে আর দেখিনি, আর ওরা আমাকে বিরক্তও করেনি। আমি ভেবেছিলাম ওরা হয়তো ভয় পেয়েছে, আমাকে আর বিরক্ত করবে না, তাই আমি নিশ্চিত ছিলাম। একটু থেমে আবার, আর আমার এখান থেকে কিছুটা দূরেই বিকেলে প্রাইভেট পড়ি। আজকেও প্রাইভেট পড়েই আসতেছিলাম, কিন্তু মাঝপথেই ওরা আমার পথ আটকালো আর আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো আমার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য। মেয়েটা কথাগুলো বলে আবার কান্নায় ভেঙে পড়ল। শরীর তার বারবার কেঁপে উঠছে ভয়ে, আতঙ্কে। আহিল মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিবে জানা নেই। তার চোখের সামনে তার বোন আহির চেহারাটা ভেসে উঠছে। স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে ছেলেগুলোকে ধরিয়ে দিয়েছে, আর মেয়েটার বাবা মা মেয়েটাকে এসে নিয়ে গেছে এবং আহিলের উপর অনেক কৃতজ্ঞতা জানিয়েছে। তাকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে মানা করে দিয়েছে। কিছুটা দূরে একটা ফার্মাসি থেকে ব্যান্ডেজ করে নিয়েছে। শর্ট টাকায় ওষুধ কিনতে পারেনি। ওই জায়গা থেকে আহিলদের বাড়ি বেশি দূর না হওয়ায় তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পেরেছে। বর্তমান সারা রাত আহিল খুব ব্যথায় ঘুমাতে পারেনি। শরীরে জ্বর চলে এসেছিল, তার জন্য আরশিও চোখ পাতা এক করতে পারেনি। সারা রাত আহিলের যত্ন করে গেছে। মাথায় জলপট্টি দেওয়া, শরীর মুছে দেওয়া শেষে ফজরের আজানের সময় ক্লান্ত হয়ে আহিলের বুকে মাথা দিয়েই ঘুমিয়ে পড়েছিল। আহিল কিছু বলতে পারেনি, শুধু আরশির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। খুব খারাপও লেগেছে মেয়েটা সারা রাত জেগে তার সেবা যত্ন করে গেছে, সাথে ভালো লাগাও কাজ করছিল। সকাল 7টা। গ্রামে সাধারণত এই সময়ে অনেক বেলা মনে হয়। বাচ্চাদের কোলাহল। প্রত্যেক বাড়ির মহিলারা সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম করা শুরু করে, আর অনেক পুরুষরা খেতে খামারের কাজে বের হয়। বাহিরে মোরগ ডাকছে। আহিলের ঘুম ভেঙে গেল। টিপ টিপ করে চোখ খুলল। বুকের উপর ভারী কিছু অনুভব হলো। শরীরে ব্যথা সারেনি, কিন্তু জ্বরটা কমেছে। হঠাৎ তার বুকের উপর নজর গেল। সেখানে আরশি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ফ্যানের বাতাসে তার ছোট চুলগুলো উঠছে, বাচ্চাদের মতন ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে। আহিলের এই দৃশ্য দেখে বুকের ভিতর কেমন যেন লাগ করছে। এক দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে রইল। এখন বিকেল 4টা। আহি স্কুল থেকে এসেছে। সে এবার ক্লাস 10-এ পড়ে। আরশি আর আহিল বসে আছে পুকুর পাড়ে। সেখানে একটি কাঠের ব্রেঞ্চ রাখা আছে। দুজন পাশাপাশি বসে আছে। আসিয়া বেগম গেছেন পাশের বাড়ি। সকালে আহিলকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল আরশি আর তার শাশুড়ি। অনেক জোর করেই নিয়ে যেতে হয়েছে। আহিলের হাতে যা টাকা ছিল তা প্রায় শেষের পথে। মাথা ঘুরছে হাজারো দুশ্চিন্তা। সংসার কিভাবে চলবে? গতকাল ইন্টারভিউ দিয়ে এসেছে, কাল ফলাফল দেবে। চাকরিটা না হলে কি করবে? সংসার কিভাবে চালাবে? এভাবে বুকটা ভারী হয়ে আসছে। আরশি পুকুর পাড়ে হাঁটছে। স্বচ্ছ পানিতে হাঁসগুলো ছুটাছুটি করছে। দৃশ্যটা তার খুবই ভালো লাগছে। আহিল তাকিয়ে আছে শুধু আরশির দিকে। আরশির গায়ে বাসন্তী রঙের সস্তা ছাপা 3 পিস। আহিলের ভীষণ খারাপ লাগছে। নিজের উপর রাগ হচ্ছে। সে তার পরিবারকে ভালো রাখতে পারছে না। মনে হয় যেন একটা মেয়ের জীবন সে নষ্ট করে দিয়েছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক তখনই পাশের ঘরের এক ভাবির কথা কানে এলো। হ্যাঁ, ভালোই। দেবপুজো দেখছি বিয়ের পর সারাদিন শুধু বইয়ের পেছনে ঘুরছে। অবশ্য ঘরে যদি এমন সুন্দর বউ থাকে, বাইরে কারি বা যেতে মন চায়। কথাগুলো শুনেও আহিলের মুখের ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না। না হেসে হাসলো, না কিছু উত্তর দিল। মহিলাটিও আর কিছু না বলে চলে গেল। আহিল হঠাৎ ফোন হাতে নিয়ে কারো কাছে মেসেজ লিখল। অনেকক্ষণ কেটে গেল,
তবুও অনলাইনে থেকেও সে ব্যক্তি কোনো রিপ্লাই দিল না। ঠিক তখনই আরশির কাছে এসে দাঁড়ালো। আহিল কেমন উদাস ভঙ্গিতে বলে উঠল, প্রয়োজন শেষ হলে বেস্ট ফ্রেন্ডও আর মেসেজ সেন্ড করে না, আর আমি সেখানে রিপ্লাই আশা করি। কতটা বোকা আমি! কথাগুলো শুনে হাসির ভীষণ খারাপ লাগলো। সে হঠাৎ এগিয়ে গিয়ে আহিলের হাত নিজের মুঠোয় নিল। আহিল অবাক চোখে তাকিয়ে আছে। আরশি আসলে কি করতে চাইছে তা বোঝার চেষ্টা করছে। আরশি মুচকি হেসে বলল, কে কি করলো সেটা না ভেবে কিভাবে নিজের অবস্থান বদলাবেন সেটা ভাবুন। কেউ থাকুক বা না থাকুক, আমি আপনার সাথে সারা জীবন থাকবো। আপনার হাত ছেড়ে কখনোই যাব না আমি। আরশির কথা শুনে আহিল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরশিও তাকিয়ে আছে। দুজনের সময় যেন ওখানেই থেমে গেছে। হঠাৎ একটা পিচ্চি মেয়ে সেখানে আসলো এবং তার কথা শুনে দুজনের ধ্যান ভাঙল। আহিল ভাইয়া, তোমাদের বাড়িতে কারা যেন আইছে, তোমাদের ঘরের কথা জিগাইলো। আহিল ভাবনায় পড়ে গেল। তাদের বাড়িতে কে আসবে মেয়েটাকে জিজ্ঞাসা করলো। কারে সেরে চুমকি, তুই চিনিস তাদের? চুমকি একগাল হেসে বলল, না ভাইয়া, দেখা তো মনে হইতাছে শহর থেকে আইছে, সাহেবের মতো বয়স্ক করে দুজন, আর সাথে করে মেলা কিছু নিয়ে আসছে। ও আচ্ছা। আহিল আর দাঁড়ালো না। মনে মনে যাদের কথা ভাবছে তারা আসেনি তো, তা দেখার জন্য তাড়াহুড়ো করে ঘরের দিকে রওনা দিল। তার পিছনে পিছনে আরশিও ছুটল। আহিলের ধারণাই সত্যি হলো। আর কেউ না বরং আনোয়ার সিকদার আর ইদ্রিস সিকদার এসেছে। আহিল তাদের দেখে সালাম দিল। তারাও সালামের উত্তর দিল। দুজনই ঘরে ঘাটের ওপর বসে আছে। আহিল ও গিয়ে তাদের পাশে বসলো। আরশি দরজার সামনে দাঁড়িয়ে আছে। নিজের বাবা আর দাদাকে এই সময় একদমই আশা করেনি। না চাইতেও তার সেই দিনটার কথা মনে পড়ে গেল। তার বুক ভারী হয়ে আসছে। চোখের পানি টলমল করছে, যেন যে কোনো সময় তা গড়িয়ে পড়বে। রাগে অভিমানে তাদের সামনে আর গেল না, আর কথাও বলছে না। ওখানেই দাঁড়িয়ে রইল। হানোয়ার সিকদারের চোখ হঠাৎ আশে দিকে গেল, যে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। হানোয়ার সিকদারের মেয়েকে এতদিন পরে দেখে চোখ ছলছল করে উঠল। অসীমা আমার, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বাবা এসেছে, তার সাথে কথা বলবি না? এদিকে আয়। ইদ্রিস শিকদার আনোয়ার শিকদারের কথা শুনে আরশির দিকে তাকালো। এমনিতেই তিনি গ্রামের এই পরিবেশ, আহিলদের এমন বাড়ি দেখে মোটেও খুশি হতে পারেননি। তার উপর আরশির পরনে এমন সস্তা পোশাক দেখে তিনি গম্ভীর হয়ে গেলেন। নিজের করা কাজের জন্য আফসোস হচ্ছে। তার মনে হচ্ছে তার আদরের নাতনিকে সে আগুনের মধ্যে ঠেলে দিয়েছে। তার বাড়ির কাজের লোক ও এমন পোশাক পরে না। ইদ্রিস সিকদার গম্ভীর হয়ে আরশিকে ডাকলেন তাদের কাছে আসার জন্য। আরশি মনে মনে রাগ অভিমান করলেও তার সামনে প্রকাশ করলো না, কারণ সব খারাপের মধ্যেও তার কিছুটা ভালো তো অবশ্যই হয়েছে। এখানে এসে সে একজন মা পেয়েছে যে তাকে নিজের মেয়ের মতন ভালোবাসে, একজন ভালো বোন পেয়েছে। এবারের মানুষগুলো তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যা সে নিজের পরিবার থেকেও পায়নি। আর সে এগিয়ে গেল, তাকে ইদ্রিস শিকদার বসতে বলল। সে তার কথা শুনে বসে পড়ল। আরশি মুখ দেখে বোঝার উপায় নেই যে নিজের বাবা আর দাদা আশায় খুশি নাকি বিরক্ত। আহিল সেখানে থেকে উঠে গেল। যতই হোক তাদের বাড়িতে মেহমান এসেছে, তাদের তো আর খালি মুখে বসিয়ে রাখা যায় না। আর আরশি এতদিন পর তার পরিবারের সাথে দেখা, তাদেরকে একা ছেড়ে দেওয়াই উচিত। কথা বলার জন্য আখি তার মাকে খুঁজতে গেছে। কিছুক্ষণ পর দুজন ফিরিয়ে এসেছে। আসিয়া বেগম এসে তাড়াহুড়ো করে তাদের জন্য নাস্তা বানাতে লাগলো। যদিও ঘরে বেশি কিছু আনানি, তাও যা আছে তা দিয়ে আপাতত আপ্যায়ন করবে। আহিল বাজারের উদ্দেশ্যে বের হলো। তাদের বাড়ি থেকে বাজার
বেশি দূর না। আনোয়ার সিকদার আর ইদ্রিস সিকদার অনেক কিছু নিয়ে এসেছে, বিশেষ করে আরশির জন্য নতুন ফোন, জামা কাপড়, অনেক কিছু নিয়ে এসেছে। বলতে গেলে সবার জন্যই নিয়ে এসেছে। ইদ্রিস সিকদার আর আনোয়ার সিকদার বিরক্ত মুখে বসে আছে। তাদের মোটেও ভালো লাগছে না এখানের পরিবেশ। বাহিরে কোলাহল, হাঁস মুরগির ডাকাডাকি, এসব শব্দ অসহ্য লাগছে। তারা ভাবছে আশিক কিভাবে এখানে থাকছে। আনোয়ার শিকদার মনে মনে ভাবছে ঝোঁকের বসে তার মোটেও উচিত হয়নি তার মেয়েকে এমন জায়গায় বিয়ে দেওয়া। এই বয়সে মানুষ একটু একটু অমন ভুল করে, তাই বলে একেবারে বিয়ে দিয়ে দেওয়া উচিত হয়নি। এখন তার আফসোস হচ্ছে। এখানে এসে তাদের বিরক্তির পরিমাণ বেড়েই চলছে। তার উপর মাথার উপর ফ্যানের ঘ্যাট ঘ্যাট শব্দ হচ্ছে, এতে করে তাদের মাথা ঘুরছে। শহরে আরামে আয়েসে তাদের জীবনযাপন, গ্রাম্য এই পরিবেশ তাদের কাছে দমবন্ধ লাগছে। তারা সব সময় এসির ভিতরে থাকে। বাহির থেকে পাশের বাড়ির মানুষজন জানালা দিয়ে উকিঝুঁকি মারছে। গ্রামে কিছু মানুষদের আবার স্বভাব আছে, পাশের বাড়িতে কোনো মেহমান আসছে তাদের নিয়ে তাদের মধ্যে অনেক কৌতূহল কাজ করে, কে এসেছে কেন এসেছে জানার জন্য। তাই তো হেমন উকিঝুঁকি মারছে। তার উপর আনোয়ার সিকদার আর ইদ্রিস সিকদারের পোশাক আশাক দেখে তো তাদের মাথা ঘুরে গেছে। তারা ভাবছে আহিলদের বাড়িতে এত বড় লোক মানুষ আসলো কেন, কারণ দুজনের পোশাকের আভিজাত্য মিশে আছে। দুজনকে দেখেই বোঝা যায় তারা ভালো ফ্যামিলিতে বিলং করে। তাদের বয়স হলেও তাদেরকে দেখতে ইয়াঙ্গি লাগছে, সাহেব সাহেব ভাব। কিন্তু তাদের এমন উকিঝুঁকি মারা দেখে আনোয়ার সিকদার আর ইদ্রিস সিকদার বিরক্ত হচ্ছে, কিছু বলতেও পারছে না। আর সে তাদের সামনে বসে হাঁসফাঁস করছে। কেমন যেন অনুভূতি হচ্ছে তার। হাতের আঙ্গুলের সাথে ওড়নার কোনা পেঁচাচ্ছে বসে বসে, আর এদিক সেদিক তাকাচ্ছে। ইদ্রিস সিকদার আর আনোয়ার সিকদার এতক্ষণ সরু চোখে আরশির কার্যকলাপ লক্ষ্য করছিল। ইদ্রিস সিকদার এবার গলা খাকিরি দিয়ে আরশিকে বলল, আশিক দিদি ভাই কেমন আছো? তোমার চেহারা এই অবস্থা কেন? আর আমাদের সামনে এভাবে হাঁপসাচ্ছ কেন? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আরশি তার উত্তরে ছোট করে বলল সে ভালো আছে, তার কোনো সমস্যা হচ্ছে না। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর আনোয়ার সিকদার ব্যাগ থেকে আইফোন বের করে আরশির দিকে এগিয়ে দিল আর বলল, এই নাও তোমার ফোন। আরশি অন্য সময় হলে হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেত, কিন্তু এখন তার ড্রিম ফোন পেয়েও সে কোনো প্রতিক্রিয়াই করলো না, যেন এসবে তার কোনো আগ্রহই নেই। ইদ্রিস সিকদার সাথে করে আনা সব ব্যাগগুলো আরশির দিকে এগিয়ে দিল আর বলতে লাগলো, এগুলো নাও। আর শোনো আশি, যা ভুল করা করেছো, যার জন্য তোমার এখানে এই অবস্থা থাকতে হচ্ছে, যেহেতু তুমি আমার নাতনি তাই তুমি কষ্টে থাকো, সেটা নিশ্চয়ই আমি চাইবো না। তুমি শিকদার বাড়ির উত্তর আসি, তোমাকে এই পরিবেশ মানায় না। তার কথায় অহংকার মিশে আছে। একটু থেমে ইদ্রিস সিকদার আবার বলতে লাগলো, তাই আমি ঠিক করেছি তুমি আমাদের বাড়িতেই আমাদের সাথে থাকবে, আর আহিল আমাদের সাথে অফিসে জয়েন করবে। ও চাইলে ওর মা বোনকে ওর সাথে করে নিতে পারে, আমাদের সমস্যা নেই। আশি তার দাদার মুখের কথাগুলো শুনে তার চোখ মুখ শক্ত হয়ে গেল, ফর্সা মুখ লাল হয়ে গেল। কেমন যেন কথাগুলো তার কাছে জুতো মেরে গুরুদান করার মতন ঠেকলো। আর সে এখানে যথেষ্টই ভালো আছে, যে বাড়ি থেকে সে নির্দোষ হওয়ার সত্ত্বেও তাকে অপমানিত লাঞ্ছিত হয়ে আসতে হলো, সেখানে সে কিছুতেই ফিরবে না। আশি কিছু বলতে যাবে, এরই মধ্যে সেখানে আঁকি আসলো, হাতে তার শরবতের ট্রে। আশি আর আঁকিকে দেখে কিছুই বলল না। আশি নিজের রাগকে কন্ট্রোল করে নিল। হুটহাট রেগে কিছু বলা তার স্বভাবের সাথে যায় না। আচ্ছা তোমরা শরবত খাও, আমি একটু আসছি। এই বিষয়ে আমরা পরে কথা বলি। এই বলে আশি চলে গেল। আনোয়ার সিকদার আর ইদ্রিস সিকদার অবাক হয়ে আশির যাওয়া দেখল। ধরণীতে সন্ধ্যা নেমে এসেছে। আশেপাশে মসজিদে মাগরিবের আজান দিচ্ছে।
আহিল বাজার থেকে এসেছে অনেকক্ষণ। তাদেরকে সামর্থ্যের মধ্যে যথাসাধ্য চেষ্টা করেছে আপ্যায়ন করার জন্য। আরশিও তার শাশুড়িকে হাতে হাতে সব কাজে সাহায্য করেছে। রান্না এখনও শেষ হয়নি, এখনও অনেক রান্না বাকি। তারা ঠিক করেছে নামাজ পড়ে তারপর আবার শুরু করবে। আহিল দুজনকে নিয়ে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। তার যদিও অনেক কষ্ট হচ্ছে এভাবে দৌড়াদৌড়ি করতে। পরের দিন রাতে আহিল পুকুর পাড়ে ব্রেঞ্চের উপরে বসে আছে। পরনে তার একটা কালো গেঞ্জি আর লুঙ্গি। আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আসে সে। আজকের আকাশে চাঁদ আছে। চাঁদের আলোতে পুকুরের স্বচ্ছ পানিগুলো চকচক করছে। চাঁদের চারিপাশে অজস্র তারা ঝলমল করছে, কিন্তু আজকের আবহাওয়ার মতন ঝলমলে তার জীবন নয়। তার জীবন হয়ে আছে অন্ধকার রাতের মতন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কাউকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে হয়তো মনটা হালকা হতো, কিন্তু ছেলেরা তো আর মেয়েদের মতন কাঁদতে পারে না, আর না পারে কাউকে নিজের কষ্টগুলো শেয়ার করতে। একটা বেকার ছেলের জন্য দুনিয়াটা যে কতটা কঠিন তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে যখন তার মা বলল তার ওষুধের পুন পড়ল, তার প্রাইভেটের ফিস দিতে হবে, ঘরে তেমন বাজার নেই, তখন তার নিজেকে সব থেকে বড় হতভাগা মনে হয়েছিল। সে তার পরিবারকে ভালো রাখতে পারছে না। তার ছোট বোনটাও কোনো বাড়তি বায়না করে না। যেখানে তার বয়সী মেয়েরা তাদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যস্ত, সেখানে তার বোন নিজের সব শখ আহ্লাদ নিজের মনেই দফন করে দেয়। যতটুকু প্রয়োজন তাও সে দিতে পারছে না। অন্যদিকে তার জীবনের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে যাওয়া আরশি, যাকে এখন পর্যন্ত এক মুঠো চুরিও সে দিতে পারেনি, তাও সে কখনো কোনো অভিযোগ করেনি, এমনকি তার কাছে কিছু চাইওনি। এবার তার মনে হয়েছিল তার দুঃখ ঘুরছে। চাকরিটা হয়ে গেল, সবাইকে অন্তত কিছুটা হলেও সে ভালো রাখতে পারবে, কিন্তু সে এবারও ব্যর্থ। 1 ঘন্টা আগে সে যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল সেখান থেকে ফোন করে জানিয়েছে তার চাকরিটা হয়নি, কারণ তার আগের সার্টিফিকেটের রেজাল্ট ভালো হলেও তার অনার্স কমপ্লিট হয়নি। আজকে আহিলের তার বাবার কথা খুব মনে পড়ছে। এতটাও অসহায় তার কখনো লাগেনি। বাবা থাকলে হয়তো আজকে এমন পরিস্থিতিতে তাকে পড়তে হতো না। একজন বেকার ছেলের থেকে অধম হয়তো পৃথিবীতে তার কিছুই নেই। তার জীবনে ব্যর্থতা গ্রাস করে রেখেছে। বাহিরে হালকা বাতাস বইছে। আহিল দুহাত দিয়ে কপাল ধরে মাথা নিচু করে বসে আছে। এখন রাত সম্ভবত 10টা বাজে। আশি সেই কখন থেকে আহিলের জন্য অপেক্ষা করছে। আহিল সেই সন্ধ্যাবেলা ঘর থেকে বেরিয়েছে, এখনো আসার নাম নেই। আখি, তুমি কি তোমার ভাইকে দেখেছো? আখি তখন পড়ছিল। আরশির কথা শুনে বলল, না ভাবি, ভাইয়া হয়তো কোথাও গেছে। আরশির মনটা খারাপ হয়ে গেল। তার মন কেমন যেন কু ডাকছে। তার বারবার মনে হচ্ছে আহিল তার বাবা আর দাদার কথায় খুব কষ্ট পেয়েছে, তাই হয়তো কোথাও একা একা বসে আছে। আসিয়া বেগম এশারের নামাজ পড়া শেষ করে এখন তসবিহ পড়ছেন। আরশি এবার তাদের রুমে গেল। সন্ধ্যাবেলা আজ সে শাড়ি পরেছে। জীবনে প্রথমবার সে শাড়ি পরেছে। শাড়িটা আসিয়া বেগমের বিয়ের শাড়ি, তিনিই পরিয়ে দিয়েছেন। শাড়ির সাথে হালকা সাজেগোজও করেছেন। হাতে কাচের চুড়ি, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল। তাকে দেখে এক কথায় অসাধারণ লাগছে। নিজেকে নিজে আয়নায় দেখে তো অবাক হয়ে তাকিয়েছিল। শাড়িতে যে তাকে দেখতে এত সুন্দর লাগে তার কল্পনার বাহিরে ছিল। হাসিয়া বেগম তার আর আখি তো তার প্রশংসায় পঞ্চমুখ। তখন আখির কথায় সে ভীষণ লজ্জা পেয়েছিল। ভাবি, আজকে তোমাকে যা লাগছে না, বিশ্বাস করো আমি মেয়ে না হয়ে যে ছেলেই হতাম তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। আজকে দেখো ভাইয়া তোমাকে দেখে অজ্ঞান না হয়ে যায়। আরশি তখন দরজায় লাল নীল হয়ে যাচ্ছিল। তখনকার কথা মনে পড়লে আরশির এখনও লজ্জা লাগছে। খাটের উপর পা দুলিয়ে বসে রইল আরশি, যার জন্য সে আজকে শাড়ি পরেছে, সেজেছে, তার আসার নামই নেই।
আহিল তাকে দেখে কেমন রিয়াকশন দেবে সেটা দেখার জন্য তার মন উসকুস করছে। হঠাৎ তার চোখ গেল জানালার দিকে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে পুকুর পাড়ে ব্রেঞ্চের উপর কেউ বসে আছে। পুকুরটা তাদের বারান্দার সোজাসুজি। ভালো করে খেয়াল করে দেখলো ওখানে আর কেউ না, বরং আহিলই বসে আছে। আহিল অন্যমনস্ক হয়ে বসেছিল আর সে আস্তে আস্তে হেঁটে গিয়ে তার সামনে দাঁড়ালো। আহিল তার ভাবনার বিভোর। আরশির উপস্থিতি সে টের পায়নি। আর সে এবার তার উপস্থিতি জানানোর জন্য লোভ হয়েছে বলল। আহিল এইভাবে এখানে একা বসে আছেন কেন? আহিলের ভাবনার ঘোর কাটল। সামনে তাকালো, তাকিয়ে কিছু বলতে যাবে, কিন্তু আরশিকে দেখে তার কথা বন্ধ হয়ে গেল। চোখ দুটো স্থির হয়ে গেল। লাল শাড়ি পরিহিত রমণী, ঠোঁটে তার খয়েরি লিপস্টিক, টানা টানা চোখগুলো কাজল দেওয়ার ফলে আরও সুন্দর লাগছে। ফোলা ফোলা গালগুলো টমেটোর মতন লাল হয়ে আছে লজ্জায়। চাঁদের আলোতে আরশিকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। মাথায় নতুন বউয়ের মতন কাপড় দিয়ে রেখেছে সে। হালকা বাতাস বইছে। পুকুর পাড়ের একটা গাছ জোনাকি পোকারা ভরে আছে, যা দেখতে আরও মনোমুগ্ধকর লাগছে। আহিলের নেশালো চোখের দৃষ্টি দেখে আরশি লজ্জায় হাসফাস করতে লাগলো। এমন দৃষ্টিতে তাকাতে আহিলকে কখনো দেখিনি। আহিল জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তার শরীরে অদ্ভুত শিহরণ বইছে। আরশির লজ্জা মাথা, মুখ, চোখের চাহনিতে তাকে ঠিক থাকতে দিচ্ছে না। এই মেয়ে কেন বুঝছে না? কিছুক্ষণ আগে তার মাথায় ঘুরতে থাকা চিন্তাগুলো এখন উদা হয়ে গেছে। এদিকে আহিলকে এমন করতে দেখে আরশি ভয় পেয়ে গেল। তারপর তাড়াতাড়ি আহিলের মাথায় হাত দিয়ে গাল হাত দিয়ে বলতে লাগলো। আপনি ঠিক আছেন তো? এমন কেন করছেন? এতক্ষণ ঠিকই ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমি ঠিক নেই। মানে কি যাতা বলছেন? আহিল নিজেকে শান্ত করলো, তারপর ছোট করে বলল। কিছু না। তুমি এত রাতে এখানে কেন এসছো? আশি সেসব কথার উত্তর না দিয়ে আহিলের পাশের খালি জায়গায় গিয়ে বসল। আহিল তা দেখে তার দিকে ভুরু কুচকে তাকিয়ে রইল। আজকের রাতের দৃশ্যটা খুব সুন্দর, তাই না? আচ্ছা, আপনার কি মন খারাপ? না, এতক্ষণ ছিল, এখন মন ভালো হয়ে গেছে। জানি না, আমার না রাতে এইভাবে চাঁদ দেখার খুব ইচ্ছে ছিল। অবশ্য আমি দেখতাম আমাদের বাড়ির ছাদে বসে, কিন্তু একা দেখতাম বলে অতটা ভালো লাগতো না। আজকের আকাশের চাঁদটা কেমন কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে। আহিল মনোযোগ দিয়ে আশির কথা শুনতে লাগলো, কিন্তু এদিকে আহিলকে কোনো উত্তর দিতে না দেখে আশি চুপ হয়ে গেল। হালকা খারাপ রাগও কাজ করছে, তাই আস্তে করে বলল। আচ্ছা, আপনি সারাদিন এত চুপচাপ কেন থাকেন? আমি আগের মতোই আছি, শুধু তুমি আগের থেকে বেশি কথা বলছো, তাই এমন মনে হচ্ছে। আর সেটা শুনে গাল ফুলিয়ে বলল। এতে কিন্তু দোষটা আপনারই, কারণ আপনার সাথে আসার পর থেকেই আমি এমন হয়ে গেছি। আগে আমি এমন ছিলাম না। আহিল আরশির কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগলো, যা আরশির নজরে পড়ল না। পড়লে হয়তো এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আচ্ছা চলো, এবার চলো, রাত অনেক হয়েছে, আর বাইরে থাকা ঠিক হবে না। আর একটু থাকি না, এমন কেন করছেন? আহিল মাথা নাড়ালো আর মনে মনে বলল। মায়াবতী, তুমি আমার এই অগোছলের জীবনে আসা এক টুকরো জান্নাত। ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমার মায়ে আমি খুব ভালোভাবে পড়ে গেছি। তোমার হাসি, রাগ, বোকা বোকা কথা বলা সবকিছু আমাকে মুগ্ধ করে। আরশি আহিলকে দেখে বুঝেছিল ও হয়তো কোনো বিষয় নিয়ে মন খারাপ করে আছে, তাই ওর মন ভালো করার চেষ্টা করছে মাত্র। হারিয়ে পড়ার টেবিলে বসে আছে, সামনে কেমিস্ট্রির বই, 3য় অধ্যায় জৈবযজ্ঞ। চোখ বড় বড় করে তাকিয়ে আছে বইয়ের পাতা দিকে। অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখলেও কোনো বিক্রিয়া মাথায় ঢুকছে না। বিরক্তিতে কপাল কুঁচকে গেছে। মনে মনে বিজ্ঞানীদের ইচ্ছে মতন গালি দিল। সে মোটেও ভালো ছাত্রী নয়, পড়াশোনা কোনোভাবেই তার মাথায় ঢোকে না।
এই পড়াশোনা সারাদিন আরশিকে মানায়, তাকে নয়। মায়ের চাপে পড়ে সায়েন্স নিতে হয়েছিল তাকে, কিন্তু এখন তো আর মা এসে তার হয়ে পড়াশোনা করে দিচ্ছে না, স্যারের কাছে বকাও খাচ্ছে না। আজ হঠাৎ আরশির কথা মনে পড়ল। আরশি থাকলে হয়তো তাকে এই বিক্রিয়াটা বুঝিয়ে দিত।